ওনাদের গল্পের মূল বিষয় যে আমি, সেটা বুঝতে বাকি রইল না। ওনাদের মুখে রোদ নামটা শুনেই থমকে দাঁড়ালাম। তুই কি রোদকে ভালোবাসিস? চুপ করে আছিস কেন? সাব্বির যা বলছে তার উত্তর দে। তোরা প্লিজ চুপ করবি? এসব বলতে এত রাতে এখানে এসেছিস নাকি বিরক্ত হয়ে? তোর যদি তাই মনে হয় তাহলে তাই, এখন উত্তরটা দে। হয়তো না। হোয়াট হয়তো? একটা হয়তো মধ্যে তুই একটা মেয়ের জীবন বেঁধে রাখছিস চড়া গলায়। কিন্তু আমার মনে হয় তুই রোদকে ভালোবাসিস, নয়তো ওই দিন রাতে আশিকদের অভাবে পিটিয়েছিলি কেন? আর সাহেলকে ওর পাশে দেখলে তোর রাগ বা লাগে কেন? ভয়? হোয়াট? সাব্বির রোহান, লাইক সিরিয়াসলি? যাকে ভালোবাসি না তাকে নিয়ে আবার কিসের ভয়? হারানোর ভয়? ফাজলামো করিস? ভালোবাসি না আবার হারানোর ভয়? সব কিছু একটা লিমিট আছে। দেখ শুভ্র, আমরা সবাই জানি যে সাহেল রোদকে পছন্দ করে। তুই ওকে ভালো না বাসলে শুধু শুধু মেয়েটাকে ধরে রেখে কষ্ট দিচ্ছিস কেন? সাহেল ওকে ভালো রাখবে। পাগল হয়েছিস তুই? রোদ আমার বউ, চিৎকার করে। রোহান ভুল কি বলছে শুভ্র? ওকে ভালোবাসিস না, স্ত্রী হিসেবে পুরোপুরি মানতে পারিস না, আবার হারানোর ভয় পাস। এসব কি? এত টানাপোড়েনের চাইতে সাহেলের কাছে রোদ ভালো থাকবে না? না থাকবে না, কারণ আমি থাকতে দিব না। কিন্তু কেন শুভ্র? ওকে আমার প্রয়োজন, ওকে ছাড়া আমার চলবে না। মানে কি? খুলে বলবি প্লিজ। ভালোবাসিস না আবার বলছিস প্রয়োজন? বলত মনে হয় আমাদের রাগী কণ্ঠে। যা সত্যি তাই বলছি। তোরা তো জানিস নীলি মারা যাওয়ার পর আমি কতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। 3 মাসে 60টা বার সুইসাইড অ্যাটেম্প করেছি, হয়তো আরও করতাম, কিন্তু তোদের জন্য হয়ে ওঠেনি। আমার অবস্থা কেমন হয়েছিল তা হয়তো তোরাই ভালো জানিস। আমার সিচুয়েশনটা হয়তো তোরা বুঝতে পারতি, বাট আমার মনের অবস্থাটা প্রতিটি মুহূর্ত দম বন্ধ হয়ে আসতো। নীলির কথা মনে পড়তেই নিজেকে শেষ করে দিতে মন চাইতো। যেই মেয়েটাকে এতদিন না দেখলে পাগলামো শুরু করতাম, সেই মেয়েটাকে নিজ হাতে মাটি চাপা দিয়েছি ভাবতেই শ্বাস বন্ধ হয়ে আসতো। তখন মরে যাওয়া আমার কাছে সবচেয়ে শান্তি বলে মনে হতো। কেউ শখ করে সুইসাইড করে না। কতটা কষ্ট বুকে চেপে তারা এই ডিসিশন নেয় সেটা আমি বুঝেছি প্রতিটা মুহূর্তে। ভালোবাসাটা ভুলে যাওয়া কি এতই সহজ? তোদের কাছে হয়তো বিষয়টা অতিরঞ্জিত মনে হয়, কিন্তু আমার কাছে নয়। তোরা ভাবিস আমি কেন নীলিমাকে ভুলে যাই না, কিন্তু সত্যিটা হলো আমি ওকে ভুলতেও চাই না। আরে নীলি কি ওকে ভুলে যাওয়ার জন্য আমাকে ভালোবেসেছিল? আজও নেই, আর তাই আমি ওকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবো, ভুলে যাব? এতটা নিচ আমি? আমার ভালোবাসাটা কি এতটাই ঠুনকো? কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা জীবনের সব কিছু না। রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, অনেক কিছু জড়িয়ে থাকে এই জীবনটার সাথে। আমি শুধু নিজেকে নিয়েই পড়েছিলাম। এদিকে যে আমার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ছে বুঝতে পারিনি। একদিন বাবা আমাকে এসে বলল মা নাকি 3 দিন যাবৎ হসপিটালে অ্যাডমিট। কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম। 3 দিন ধরে মা অসুস্থ, আর আমি জানি না। বাবার কাছ থেকে জানতে পারলাম মা অসুস্থ হওয়ার কারণটা আমি। আমাকে নিয়ে চিন্তায় মা এতটা অসুস্থ হয়ে পড়েছে। ছোট থেকে মার আদরের ছেলে আমি, তাই হয়তো আমার অবস্থাটা মা মেনে নিতে পারেনি, আর আমি তো পারিনি মার অবস্থাটা মেনে নিতে। তাই তো নিজের কষ্টটাকে হালকা পর্দা মেলে দিয়ে হসপিটালে ছুটে গিয়েছিলাম। সেটাই ছিল 3 মাসের মধ্যে প্রথম নিজের ইচ্ছা ঘরের বাইরে পা রাখা। মাকে দেখে বুঝতে পেরেছিলাম মাকে বাঁচাতে হলে আমাকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হবে সুস্থভাবে। শুরু হলো অভিনয়, নিজের সাথে যুদ্ধ। প্রতিটা মুহূর্ত নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলছিলাম। হঠাৎ করে বাবা ভাইয়া বিয়ে ঠিক করলো। ডক্টরদের ধারণা মাকে হাসি খুশি রাখলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর মাকে খুশি করাটা এটাই বেস্ট ওয়ে। ভাইয়ার বিয়ের দিন হঠাৎই বাবা ডেকে বলেন রোদকে বিয়ে করতে হবে। কথাটা শুনে আমি চরম অবাক হয়েছিলাম। ওই বাচ্চা মেয়েটাকে নাকি বিয়ে করব? পাগল নাকি বাবা? আমি শুধু নীলিমাকে ভালোবাসি, শুধু কোনো
মেয়ের জীবন নষ্ট করতে যাব কেন? কিন্তু সেই দিনও আমার যুক্তিটা ব্যর্থ হলো মার করুণ চাউনিতে। বাবার এক কথা, রোদের মাঝে মার ছায়া আছে। রোদি নাকি পারবে নীলিমাকে ভুলিয়ে দিতে। কথাটা শুনে প্রচণ্ড রাগ লাগছিল। ওরা কেন বুঝতে পারছে না যে আমি নীলিকে ভুলতে চাই না। ভেবেছিলাম রোদ হয়তো রাজি হবে না, কারণ ও তো জানে আমি নীলিকে কতটা ভালোবাসি। কিন্তু এবারও নিরাশ হতে হলো আমাকে। রোদ বিয়েটা করেই নিল। সব ক্ষোভ, কষ্ট সব কিছু রোদের উপর গিয়ে পড়ল। ওকে দেখলেই রাগ লাগতো, কিন্তু বিয়ের পর দিন ওর বলা কথাগুলো আমাকে নাড়া দিল। সত্যি তো, বাচ্চা মেয়েটা তো কোনো দোষ নেই। সেদিন মনে হচ্ছিল যদি একবার নীলিকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, বলতে পারতাম প্লিজ ফিরে আসো, আমি মরে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে। এইটুকু বলে উনি চুপ হয়ে গেলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ওনার প্রতিটা কথা আমার বুকে যেন তীরের মতো বিঁধছে। হয়তো উনি কাঁদছে, আমিও কাঁদছি, জানি না কেন, কিন্তু আজ খুব কান্না পাচ্ছে খুব। উনি দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, বাবার কথাটা সত্য ছিল। আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি। এমন নয় যে আমি নীলিকে ভুলে গেছি। আশ্চর্য বিষয় হলো, রোদ আশেপাশে থাকলে আমি নীলিকে আরও বেশি করে ফিল করি। রোদের নিঃশ্বাসের শব্দে ওর চাউনি, নীলিমার প্রকাশ স্পষ্ট। আমি রোদের চোখে সবার মতো আমার যেন বিরক্তকর সহানুভূতি দেখিনি। ওর চোখে সবসময় একটা ভরসা, নীলিমার যেন ভালোবাসা আর সম্মান দেখেছি। রোদ সবসময় নীলির প্রতি আমার ভালোবাসাটাকে সম্মান করে। সবার মতো আমার পাগলামো বা বাড়াবাড়ি বলে মনে করে না। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত ও আমাকে রাগিয়ে হোক, বিরক্ত করে হোক, হাসিয়ে হোক, এই ডিপ্রেশন থেকে দূরে রেখেছে। এতদিন পর এজন্য আমি প্রথম হেসেছি। এখনও বড্ড কষ্ট হয়, মনে হয় বুক থেকে কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। কিন্তু রোদের কথায় কাজে কষ্টগুলো, নীলির সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো কাছে চাপা পড়ে। এখন আমি হেল্পলেস। রোদকে আমার চাই। মাকে বাঁচাতে হলে আমায় বাঁচতে হবে, আর আমার বাঁচতে হলে রোদকে আমার কাছে থাকতে হবে। জানি আমি স্বার্থপরের মতো কাজ করছি, কিন্তু রোদকে হারিয়ে ফেলে হয়তো আমিও হারিয়ে যাব। আরে, এটা কি ভালোবাসা নয়? না, এটা শুধুমাত্র প্রয়োজনীয়তা। আমি আর দাঁড়ালাম না, আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না। ঝটপট নিচে নেমে রাহেলার কাছে ট্রেটা ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আজ আমি কাঁদবো, অনেক কাঁদবো। ওয়াশরুমে চুপচাপ বসে আছি। পাশে ট্যাপ থেকে অঝরে পানি ঝরছে, তার সাথে তাল মেলাচ্ছে আমার চোখ। জানি না আমি কেন কাঁদছি, নিজের জন্য নাকি শুভ্রর জন্য। আমার এই ভাগ্যটা যেন কে দেয়? শুভ্রকে আমি কিভাবে দোষ দেব? সত্যি তো ভালোবাসা মানুষকে ভোলা যায় কি এত সহজ? আমি ওনার জায়গা থাকলে কি পারতাম মেনে নিতে? যে সয় সেই বুঝে কষ্ট কাকে বলে। শুভ্রর কষ্টের সামনে আমার কষ্টটা নিতান্তই তুচ্ছ। নিজেকে খুব অসহায় লাগছে। মনে হচ্ছে যদি কোনোভাবে শুভ্রর কষ্টগুলো ধুয়ে মুছে দিতে পারতাম, কিন্তু আমি হেল্পলেস। আমারও আজ খুব করে মনে হচ্ছে, নীলিমা আপু ফিরে আসো, তুমি একবার ফিরে আসো। তোমার শুভ্রকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আমি ওনার হাসিটাকে পেতে চাই। ওনাকে না পেলেও আমার চলবে। কান্না ভেজা শুভ্রকে আমি আর নিতে পারছি না। প্লিজ ফিরে আসো। তুমি তো সব সময় বলতে আমার কোনো কথাই তুমি ফেলতে পারো না। দেখো, তুমি মিথ্যা বলতে, আমাকে সবসময় মিথ্যে বলতে। হঠাৎ ওনার গলার আওয়াজ পেয়ে উঠে দাঁড়ালাম। আমাকে ডাকছেন। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসতে দেখি উনি ওয়াশরুমে ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। চোখগুলো লাল হয়ে আছে, মুখটা মলিন, হয়তো কেঁদেছেন। আমাকে দেখেই বলে উঠলেন, তুমি ঠিক আছো? মাথা নেড়ে। কেন? না, তোমার চোখ মুখ ফুলে আছে যে, তাই বললাম। ও এমনি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো। ওনার কথাটা আমার বুকে গিয়ে লাগলো। অন্য সময় হলে হয়তো এখন আমাকে ইচ্ছে মতো বকে দিতেন, কিন্তু আজ শুধু একটা নীলিমা আপুকে খুব মিস করছেন, তাই না? টলমলে চোখে আমার কথাটা শুনে উনি উল্টো দিকে ফিরে ব্যালকনির দিকে পা বাড়ালেন। হয়তো চোখের জল লুকানোর চেষ্টা আছে। আমিও মিস করছি খুব।
কথাটা শুনে উনি ফিরে তাকালেন। চোখে ভার হয়ে থাকা অশ্রুগুলো নেমে এলো গাল বেয়ে। আমার চোখেও জল। উনি ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলেন। মাথা নিচু করে দুহাত দিয়ে মুখ চেপে রেখেছেন। শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। বুঝতে পারছি কাঁদছেন। মাঝে মাঝে অবাক হয়, কাউকে এতটা ভালোবাসা যায়। আমার বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ক্রমাগত। নিজের স্বামীকে এভাবে কাঁদতে দেখলে নিজেকে যে কতটা অসহায় মনে হয় সেটা হয়তো বোঝানোর ক্ষমতা আমার নেই। সাহস নিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। কাঁপা কাঁপা হাতে ওনার কাঁধে হাত রাখতে বাচ্চার মতো কাঁদতে লাগলো। হয়তো আমার হাতের ছোঁয়া ভরসা খুঁজে পেয়েছেন। আমি হাত রাখতেই উনি ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠলেন, ভীষণ কষ্ট হচ্ছে রোদ। আমার সাথেই কেন হলো এমন বলতে পারো? আমি আজ সবার কাছে অপরাধী। আমার দিকে সবাই আঙ্গুল তুলে দাঁড়িয়ে আছে। বাবার কাছে আমি অপরাধী, তোমার কাছে অপরাধী, সাব্বির, রোহান, ওদের কাছেও আমি অপরাধী। ওদের ধারণা আমি আমার জেদ আঁকড়ে ধরে আছি। এটা আমার জেদ নয় রোদ, বিশ্বাস করো। সবাই আমাকে দোষী করে। নিশ্চিতে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আমার যে দম বন্ধ হয়ে আসছে। আমি ছেলে বলে আমার কষ্টগুলো কোনো মূল্যই নেই। আমি কাকে দোষী বলবো, কাকে বলবো? হ্যাঁ, তুমি অপরাধী বলতে পারো? প্রতিটা নিঃশ্বাস যেন বুকে কাটার মতো বিচ্ছে। আমি বাঁচতে পারছি না রোদ, আর পারছি না। ওনার কথা প্রতি উত্তরে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, শুধু কেঁদেই যাচ্ছি। জানি না কি মনে করে হঠাৎই ওনাকে জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। হয়তো উনি ছুঁড়ে ফেলে দেবে আমায়, তাতে কি? তবু যেন ওনার সাথে মিশে গিয়ে ওনার কষ্টগুলো দুমড়ে মুচড়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু উনি তেমন কিছু করলেন না, উল্টো আমাকে আলতো হাতে জড়িয়ে নিলেন নিজের সাথে। কষ্টগুলোকে ভাগ করে নিতে চাচ্ছেন হয়তো। দুজনে কাঁদছি, দুজনের কান্না একটা মানুষকে ঘিরে। ওনার চোখে জলে আমার চুল, আর আমার চোখের জলে ওনার টি শার্ট ভিজে একাকার। উনি একটা হেঁচকি তুলে বাচ্চাদের মতো বলে উঠলেন, নীলিকে এনে দিবা রোদ, প্লিজ একবার এনে দাও না। আমি না আর পারছি না, বিশ্বাস করো, একটু সহ্য হচ্ছে না আমার। আমি মরতেও পারছি না, আবার বাঁচতেও পারছি না। আমাকে বাঁচাও রোদ, আমার নীলিকে চাই। শুধু একটু দেখবো ওকে, একটা নজর। কতদিন দেখি না। ওনার কথায় হু হু করে কেঁদে উঠলাম। বুঝতে পারছি উনি ওনার মাঝে নেই। আবার শুভ্র কখনো নিজের ইমোশনগুলো দেখায় না। নীলি আপু মারা গেছে 4 মাস হতে চলো, এরই মধ্যে কেউ ওনাকে কাঁদতে দেখেনি, শুধু আমি ছাড়া। হঠাৎ খেয়াল করলাম ওনার শরীর বড্ড গরম, আবারও জ্বর উঠে গেছে। সেই দিনও এমন হয়েছিল, আজ আবারও। একটা দীর্ঘশ্বাস ফেলে ওনাকে উঠে বিছানায় শুয়ে দিলাম। রাত 12:30 বাজে। এত রাতে মামনিকে ডাকা ঠিক হবে না, উনি তো নিজেই অসুস্থ। তাই একটা বাটি পানি করে একটা কাপড়ের টুকরো নিয়ে পাশে বসতেই উনি আমার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরলেন। ওনার গায়ের তাপে আমার শরীর কেঁপে উঠল। উনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। কান পেতে যতটুকু শুনতে পেলাম তা হলো, নীলি এবার আর যেও না, তুমি চলে গেলে আমি কাঁদবো। সম্পূর্ণ বাচ্চাদের মতো কথা। সবার মাঝে একটা বাচ্চা লুকিয়ে থাকে, সেটা হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে। বিষয়টা কিন্তু খারাপ না, বেশ ইন্টারেস্টিং। আমি মনের অজান্তেই হেসে নিলাম। নিজের পিচ্চি আবার আমাকে পিচ্চি বলে। কারো হেঁচকা টানে ঘুম ভেঙে গেল। কোনো রকম চোখটা খুলে দেখি শুভ্র অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই বলে উঠলেন, হোয়াট দ্য হেল রোদ, তোমাকে না বলছি আমার থেকে দূরে থাকবে? তুমি এভাবে আমার কলিজার উপর শুয়ে আছো কেন? ওনার কথায় ব্যাপক রাগ লাগছে। আরে বেটা, বলি কি, আমি ওনার কলিজার উপর শুয়ে আছি নাকি? উনি আমার কলিজার উপর শুয়েছিলেন। এতে দেখি চোরের মায়ের বড় গলা। আমি না আপনি শুয়েছিলেন, তাও আবার আমার কলিজার উপর। বাজে কথা বলবে না। আমি বোকা নই, পড়াশোনা বাদ দিয়ে শুধু বাজে চিন্তা। হোয়াট? আমি বাজে চিন্তা করছি? আর আপনি যে কাল রাতে কি? হ্যাঁ, পড়া কমপ্লিট করেছে তুমি? ফাজিল মাইয়া, পড়াশোনা বাদ দিয়ে শুধু মাখামাখি করার চেষ্টা। ওনার কথা শুনে মনে হচ্ছে ওনার সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ি। সারাটা রাত নাকি সাবানের মতো সেবা করার পর সকালবেলা ব্যাটার নায়ক অমর সানির মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে।
কেমনটা লাগে? ফাজিল বলা। এত কষ্ট করে কেন করলাম সেবা? হোয়াট? আগে জানলে ব্যাটাকে এমনি ফেলে রাখতাম, মরে ভূত হয়ে নীলি আপুর সাথে করে ঘুরে বেড়াতো, সেটাই বেস্ট হতো। আচ্ছা, এই পানি ভর্তি বাটি এখানে কেন? ওখানে ডুবে মরব তাই। মুখ ভেঙে কথাটা বলেই ওয়াশরুমে চলে গেলাম। এই অসহ্যকর লোকটার সামনে বসে থাকার কোনো মানে হয় না। ডাইনিং রুমে বসে আছি, সবাই খাবার নিয়ে ব্যস্ত আর আমি হাঁ করে তাকিয়ে থাকতে ব্যাস। খাবারের প্রতি আমার ইন্টারেস্ট আপাতত জিরো। আমার সামনে শুভ্র বসে আছে। ছেলেরা যে কতটা সুন্দর হতে পারে তা প্রমাণ দিতে হয়তো ওনাকে এতটা সুন্দর লাগছে। উফ, ব্ল্যাক ড্রেস আপে এত ড্যাশিং লাগছে, ইচ্ছে হচ্ছে জোজ বানিয়ে খেয়ে নিই। হঠাৎই উনি বলে উঠলেন, মুখটা অফ করে খাওয়ার দিকে মনোযোগ দাও। কত বড় অপমান! ছি! মামনি তো আছেন, আরিফ চাচা পর্যন্ত মুখ চেপে হাসছে। ব্যাটা খাটাস, মুখটা গোমড়া করে বসে আছে, কিন্তু তাতে কারো কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সবাই সেই আগের মতোই হেসে চলছে। উনি আবারও বলে উঠলেন, আমার আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, সো আজ আমি তোমাকে ড্রপ করতে পারবো না। ড্রাইভার চাচাকে বলে রাখছি, উনি তোমাকে পৌঁছে দেবে। কী এমন ইম্পর্টেন্ট মিটিং যে ওকে ড্রপ করতে পারবি না? বললাম তো ইম্পর্টেন্ট, আমি আসছি। কথাটা বলে উনি উঠে গেলেন। আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে, মিটিং হলে এত সাজুগুজু করে যেতে হতো নাকি? নির্ঘাত কোনো মেয়ের সাথে মিটিং? জানি তো। মামনিকে বলে আমিও বেরিয়ে পড়লাম কোচিনের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে আমার চোখ চড়ক গাছ। রাস্তার পাশে রেস্টুরেন্টে বসে আছে শুভ্র, পাশে একটা মেয়ে। মেয়েটাকে চিনতে আমার খুব বেশি কষ্ট হলো না। এই সেই তিতালাও, মিথিলা। শুভ্র তাকে কিছু একটা বলছে আর মিথিলা শুভ্রর হাত চেপে ধরে বসে আছে। ব্যাপারটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। এটা ওনার ইম্পর্টেন্ট মিটিং, যার জন্য আমাকে ড্রপ করার মতো টাইম তার হলো না। আমার থেকে এই মেয়েটা ওনার কাছে বেশি ইম্পর্টেন্ট হবেই বা না কেন? আমার তো মনে হয় আমি ছাড়া এই পৃথিবীর সবাই ওনার কাছে ইম্পর্টেন্ট। আমার থাকা না থাকা আসলে কি ওনার বিন্দুমাত্র ভাবায়? আমার বিন্দুমাত্র মনে হয় না। মাথা ব্যথা আবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ইচ্ছে করছে দুজনের মাথা খুব জোরে ঠুসে দেই। ড্রাইভার চাচা, গাড়ি ঘোরান, বাসায় যাব। কেন মা, কোচিনে যাবে না? না চাচা, শরীরটা ভালো লাগছে না, বাসায় যাব। আইছা মা। বাড়ির দরজায় পা দিতে মামনি হাজির। তার চোখে মুখে আনন্দের বহিঃপ্রকাশ স্পষ্ট। কী রে, চলে এলি যে? অবাক হয়ে। ভালো লাগছিল না, তাই চলে এলাম। একটু ফ্রি স্পেস দরকার। ব্রো, তাহলে এক কাজ কর, আমার সাথে শপিংয়ে চল। হঠাৎ শপিংয়ে কেন মামনি? ভাইজানের বাসায় যাব। কতদিন পর যাচ্ছি, তাই ভাবলাম ওদের জন্য কিছু কেনাকাটা করব। তুই আমাকে হেল্প করবি, চল। তাছাড়া মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চল না মা। আচ্ছা চলো। হালকা হেসে, লক্ষ্মী মেয়ে, চল। গালে হাত রেখে প্রায় 2 ঘন্টা ধরে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে। এখন একটা শাড়ি পছন্দ করতে পারেনি মামনি। তার ধারণা তার ভাবিমাকে যেন তেন জিনিস দেওয়া যাবে না, অবশ্যই স্পেশাল শাড়ি দিতে হবে। তাই এত ঘোরাফেরা। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আমার চোখে মুখে বিরক্ত স্পষ্ট। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, এই শাড়িটা কেমন? কথাটা শুনে আমি আর মামনি দুজনে ফিরে তাকালাম। সাহেল ভাইয়া ফিরোজা রঙের একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়িটা দেখে মামনি বেশ খুশি হলে বলে মনে হলো। খপ করে শাড়িটা নিজের হাতে নিয়ে তৃপ্তির হাসি দিলেন। থ্যাংক ইউ বাবা, শাড়িটা আসলে সুন্দর। চাচিমণি, তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? মুখ গোমড়া করে। তুমি কে? আমায় চেনো? কনফিউজ হয়ে। দেখছো, চিনতে পারোনি? আমি সাহেল। মন খারাপ করে। সাহেল? আরে তুই তো তাল গাছের মতো লম্বা হয়ে গিয়েছিস। খুব লম্বা ভাব নিয়ে হ্যান্ডসাম হয়েছিস। ওনাদের কথা শুনে আমি হেসে দিলাম। তখনই মামনি আমাকে ইশারা করে বলে উঠল, ও রোদ, শুভ্র। রোদের সাথে পরিচয় হয়েছে সেদিন। শুভ্র আর রোদের সাথে দেখা হয়েছিল। মুচকি হেসে, ও তাহলে তো ভালোই। চল তাহলে এবার আমাকে হেল্প করবি। আচ্ছা চলো। সাহেলের বেশ মজার মানুষ। পুরোটা সময় আমাকে আর মামনিকে হাসিয়েছে। একদম লাঞ্চ করে তবেই বাসায় ফিরেছে। সাহেল মামনিকে একটা শাড়ি গিফট করেছে, আমাকেও দিতে চেয়েছিল, বাট আমি নেইনি। কিন্তু
গাড়ি থেকে নামার সময় সাহেল এক প্রকার জোর করে হাতে একটা গিফটের বক্স ধরিয়ে দিয়েছে। মামনি নিতে বলায় আমি আর মানা করিনি। গিফটের বক্সটা খুলে বেশ অবাক হলাম। বক্সে খুব সুন্দর একটা পায়েল, একদম নিউ কালেকশন। সারাদিনে ঘোরাঘুরি একদম টায়ার্ড হয়ে পড়েছি। বিছানার উপর ওনার ফোনটা পড়ে থাকতে দেখে আমার ফোনের কথা মনে পড়ল। সারাদিন একবারও চেক করা হয়নি। ব্যাগ খুঁজে ফোন বের করে চরম অবাক হলাম। একটা আননোন নাম্বার থেকে 64টি মিসড কল। কারো এত দরকার পড়লো যে এতবার কল দিয়েছে। এসব ভাবতে ভাবতে ফোন আর গিফট বক্সটা বিছানার উপর রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে আবারও অবাক হতে বাধ্য হলাম। বিছানা রাখা আমার পায়েলটা, পুঁথি পাথর সব ঘরের মধ্যে সিটাসান হয়ে পড়ে আছে। আমার ফোনটাও সেম অবস্থা। ফ্লোর থেকে চোখ উঠে উপরে তাকাতেই মেজাজ গরম হয়ে গেল। শুভ্র সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করেই চলেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা কার। ওনার সামনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রাগী গলায় জিজ্ঞেস করলাম, এসব কে করেছে? আমি কিভাবে জানবো? ল্যাপটপের দিকে তাকিয়ে। ন্যাকামো করবেন না, আমি জানি এসব আপনি করেছেন। তো মানে এসবের মানে কি? করেছি, বেশ করেছি। বেশ করেছেন মানেটা কি? আমি যেহেতু আপনার কোনো জিনিসের টাচ করি না, আপনারও উচিত আমার জিনিস টাচ না করার। আমি আপনাকে সেই অধিকার দেইনি। আমার কথাটা শুনে ওনার চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। হুট করে দাঁড়িয়ে আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরলেন। মনে হচ্ছে আমার হাড্ডি মাংস এক হয়ে যেতে বেশি দেরি নেই। আমাকে অধিকার দাওনি তো কাকে দিয়েছ? সাহেলকে? দাঁতে দাঁত চেপে বাজে কথা বলা বন্ধ করুন আর ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? হ্যাঁ, আমার টাকা নেই নাকি আমার কিনে দেওয়ার সামর্থ্য নেই যে সাহেল থেকে তোমার জিনিস নিতে হবে? নাকি ওর দেওয়ার জিনিস মধু আছে? আরও জোরে চেপে ধরে, তাহলে আপনার কি? উনি জিনিসটা মন থেকে ভালোবেসে দিয়েছে, মধু তো থাকবেই। আর আপনার দেওয়াতে থাকে শুধু দায়বদ্ধতা। ছাড়ুন আমায়। চিৎকার করে। তাই ভালোবাসা? এত ভালোবাসা? ওর ভালোবাসায় ডুবে গিয়ে বুঝি আমার ফোন রিসিভ করার টাইম পাওনি? হ্যাঁ, রাগি চোখে। আপনার যা মনে হয় তা ভাবতে পারেন। আই ডোন্ট কেয়ার বলি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে উল্টো দুজনই খাটে গিয়ে পড়লাম। ওনার জন্য বেশ সুবিধা হলো বলে হচ্ছে। আমাকে বিছানার সাথে শক্ত করে চেপে ধরলেন। ইউ ডোন্ট কেয়ার না? তোমার কোনো ধারণা আছে? ড্রাইভার চাচা যখন ফোন দিয়ে বলল তুমি অসুস্থ, তাই মাঝ রাস্তা থেকে ঘুরে আসছো, আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। ছুটে এসেছি বাড়িতে, আর এখানে এসে তো দেখি অসুস্থতার নামে রঙ্গলীলা চলছে। দাঁতে দাঁত চেপে আপনাকে বলেছি আমাকে নিয়ে টেনশন করতে। আপনি আপনার ইম্পর্টেন্ট মিটিংয়ে নিয়ে টেনশন করুন, সাথে আপনার জাস্ট ফ্রেন্ড মিথিকে নিয়ে। আমি রঙলীলা করছি না প্রেমলীলা করছি সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। চুপ, একদম চুপ। ছোট ভাই, ভাবি, খালাম দুহাতে মুখ ঢেকে। আমি কিছু দেখি নাই, মাফ করবেন ছোট ভাইজান, আসলে দরজা খোলা ছিল তাই আর নক করি নাই। রাহেলা হঠাৎ আগমনে আমি ভীষণ লজ্জা পড়ে গেলাম। সে তো ভাবছে অন্য কিছু, কিন্তু এখানে তো অন্য কিছুই। আমি আবারও ছোটাছুটি শুরু করলাম, কিন্তু উনি ছাড়া বিন্দুমাত্র প্রয়োজন মনে করছে বলে মনে হচ্ছে না। আমাকে আগের মতোই চেপে ধরে রেখে রাহেলাকে বললেন, এসে তো গেছিস, এখন আর ছড়ি বলে কি লাভ? তুই নিচে যা, আমরা আসছি। রাহেলা আইসা বইলা লজ্জারাঙা মুখ নিয়ে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। উফ, কি লজ্জার ব্যাপার! এই খাটাসটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কি সমস্যা আপনার? ছাড়ুন বলছি। আর হ্যাঁ, আপনার জন্য একটা খুশির সংবাদ। আমি কালকে বাসায় চলে যাব। বাসায় চলে যাবে মানে? ভুরু কুচকে। বাসায় চলে যাবে মানে বাসায় চলে যাব। এখানে আর আমি থাকছি না। কারো জীবনের অপ্রয়োজনীয় আর অবহেলার বস্তু হয়ে থেকে যা আমার পক্ষে সম্ভব নয়। এত সাহস! এই বাসা থেকে বের হয়ে দেখাও, পা ভেঙে রেখে দিব। কেন? সমস্যা কি আপনার? আপনি তো এটাই চান যে আমি আপনার জীবনে না থাকি। তো থাকবো না। এতে আপনার সমস্যা থাকুক বা না থাকুক আমার কোনো যায় আসে না। আমি কালই চলে যাব। মানে চলে যাব? না, তুমি যাবে না। আমি যেতে দিব না। আজ থেকে কোচিং ছাড়া বাড়ির বাইরে বেরোনোই বন্ধ। কিভাবে যাও সেটাই আমি দেখব।
কথাটা বলেই উঠে গেলেন। আমার মধ্যে জেদ চেপে বসলো। আমি তো যাবই। ডাইনিংয়ে বসে আছি, সবাই যার যার মতো খাচ্ছে আর আমি ভাবছি কিভাবে বাড়ি যাওয়া যায়। উনি তো কিছুতে এলাও করবে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মামুনি, আমি তোমার সাথে যাব। কোথায়? অবাক হয়ে। তোমার বাপের বাড়ি। নিবে না আমায়? তা নিব, কিন্তু তোর কোচিং 2-3 দিনই তো ব্যাপার, কিচ্ছু হবে না। আমায় নিয়ে চলো না প্লিজ। না, তোমার কোথাও যাওয়া হবে না। গম্ভীর মুখে। না না, আমি যাব। আমি না করেছি মানে না। মামু, ওনাকে একটু বলো না আমি যাব। নেকা কান্না করে। আমার মোটেও কিছু ভালো লাগছে না। শুভ্র, থাক, যেতে দে, বাচ্চা মেয়ে। বাবা, তুমি ওকে আশকারা দিও না প্লিজ, এমনি ফাজিল একটা। এই তুই চুপ কর। রোদমা, তুই আমার সাথে যাচ্ছিস? হ্যাপি? অনেক। উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছেন। তাতে আমার কাজ তো হয়ে গেছে। এবার দেখি শুভ্র বেবি, তুমি আমাকে কই পাও? আমি বিছানায় পা উঠে বই হাতে বসে আছি, আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে বইয়ের পাতা উল্টে চলছি ক্রমাগত। ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার প্রতি চরম বিরক্ত। উনি বিরক্ত হন, দরকার পড়লে বিরক্তর ঠেলায় নাচানাচি করুক। হো কেয়ার্স? তুমি যাবে না। ওনার কথাটা আমার কানে ঢুকলো ঠিক, তবে সাথে সাথে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। ওনার কথা গুরুত্ব না দিয়ে আমি বইয়ের দিকে বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে আছি। ভাবছি এমন যে বইয়ের পাতা থেকে চোখটা সরালে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আর আমি কিছুতেই সে রিস্ক নিতে চাচ্ছি না। আমার ভাবে 12টা বাজিয়ে উনি বইটা টেনে নিয়ে ছুঁড়ে ফেললেন। এবার আর কি করার? অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। কথা কানে যাচ্ছে না? রাগী গলায়। যাচ্ছে তো। তাহলে কথাটা ভালো করে শুনে রাখো, তুমি মার সাথে যাচ্ছ না। কিন্তু কেন? অবাক হয়ে। আমি বলছি তাই। আজীব তো, আপনার সাথে বিয়ে হয়েছে বলে আপনি কি আমাকে ঘরে বন্দি করে রাখবেন? এটা কি ঠিক বলুন? আমি তো অন্য কারোর সাথে যাচ্ছি না, মামনির সাথে যাচ্ছি। আমি বাসায় থাকতে থাকতে বোর। মন খারাপ করে উনি আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, আচ্ছা যাও, বাট কালকে চলে আসবে। কি পাগল নাকি? কালকে তো যাচ্ছি, কাল কিভাবে আসব? আর কিছু জানি না, কালকে চলে আসবে ব্যাস। বলে উনি রুম থেকে বেরিয়ে গেল। বললেই হলো নাকি কালকে চলে আসব? এবার গেলে 1 মাসও আমার দেখা পাবে না বাচ্চু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সকাল 10টা। আমি ব্যাগ প্যাক করেছি আর উনি ঘরের মধ্যে পায়চারি করছে। দেখে মনে হচ্ছে বেশ টেনশনে আছেন। কি ব্যাপার, এভাবে দৌড়াচ্ছেন কেন? ভুরু কুচকে। এক্সকিউজ মি, আমি দৌড়াচ্ছি না, হাঁটছি। তো এইভাবে হাঁটছেন বা কেন? বিরক্ত হয়ে। আপনার অফিস নেই আর ইম্পর্টেন্ট মিটিং, মুখ ভেঙে। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। রাগী গলায়। আচ্ছা না গেলে? না। করুণ গলায়। না হয় না, কাপড় গুছাতে গুছাতে। তাহলে আমি যাব? হোয়াট? বলে কি? উনি সাথে থাকলে তো পুরো প্ল্যানটাই শেষ হয়ে যাবে। যেভাবে হোক ওনাকে তো আটকাতেই হবে। আপনি কেন যাবেন? অবাক হয়ে। তোমাকে আমার ভরসা হচ্ছে না। যদি পালিয়ে যাও? লাইক সিরিয়াসলি? আপনার মাথায় এসব থার্ড ক্লাস চিন্তা ঘুরে? আর আপনি সাথে গেলেন আদর্শ স্বামী স্ত্রী হওয়ার মহান ড্রামা করা লাগবে, সেটা না আপনার পক্ষে সম্ভব, না আমার পক্ষে। এখন ভেবে দেখুন। উনি চুপ করে আছেন, হয়তো প্ল্যানটা কাজে লেগেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, সিয়াব থেকে দূরে থাকবা। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। এই সিয়াবটা আবার কোন পদার্থ? সিয়াবটা আবার কে? ভুরু কুচকে। আর দূরেই বা থাকতে যাব কেন? সিয়াব মামুর ছেলে, 1 নাম্বারের স্যাঁচড়া। সুন্দরী মেয়ে দেখলেই পিছে লেগে যায়, আর আমার জিনিসে ও বরাবরই এক্সট্রা নজর লেগে থাকে। আগে নীলি পিছনে লেগে থাকতো, এখন নিশ্চয় তোমার পিছনে লাগবে। ইচ্ছে তো করেই। 1 সেকেন্ড, হোয়াট ডিড ইউ সে? আমি আপনার জিনিস? ভুরু কুচকে। সেটা কখন বললাম? মাত্রই বলেন রাগী গলায়। আমাকে আপনার জিনিস বলে মনে হয়? তুমি ভুল শুনছ। আমি বুঝাতে চেয়েছিলাম, তুমি এবারই বউছো। তোমার সাথে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তো মান সম্মান আমাদের যাবে নাকি? তাই বলছি সিয়াব থেকে দূরে থেকো। মার সাথে যাবে, সবসময় মার সাথে সাথে থাকবে।
মার সাথে ঘুমাবে, সিয়াবের থেকে ফর্মালিটি দেখে কথা বলা দরকার নেই। ওর থেকে ডিস্টেন্স বজায় রাখবে, ওর হাতে কিচ্ছু খাবে না, মাথা ওড়না রাখবে। ওয়েট, আপনি একটা কাজ করুন, সবগুলো কাগজে লিখে দেন, আমি মুখস্থ করে নেব দাঁতে দাঁত চেপে। তুমি আমার সাথে ফাজলামো করছো রাগি চোখে। তো কি করবো শুনি? আমি কি বাবু নাকি যে? কি রে, তোরা ঝগড়া করছিস নাকি? ভুরু কুচকে। কথাটা শুনে দুজনে দরজার দিকে তাকালাম। মামুনি দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল শাড়ি। আমরা দুজনে থতমত খেয়ে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে মামুনি আবারও বলে উঠলেন, কি ব্যাপার, তোরা ঝগড়া করছিস? কিন্তু কেন? অবাক হয়ে। আমি মোটো ঝগড়া করছি না, সব দোষ তোমার ছেলের। উনি আমাকে কিছুতেই যেতে দিতে চাচ্ছে না, মুখ গোমরা করে। শুভ্র, তুই ওকে যেতে দিতে চাচ্ছিস না কেন? রাগী গলায়। আমি মানা করছি নাকি? নিয়ে যাচ্ছ যাও, কিন্তু তোমার গুণধর ভাইপোকে আমার বউ থেকে দূরে থাকতে বলবে। উল্টোপাল্টা কিছু করলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে রেগে বেরিয়ে গেলেন। মামুনি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আমার দিকে তাকালেন, মনে হচ্ছে অবাক হয়েছে। হওয়ারই কথা, আমি নিজেও চরম অবাক হয়েছি। ওনার মতিগতি কিছু বুঝতে পারি না, তবে ওনার বলা আমার বউ কথাটা শুনে যেন প্রচণ্ড আনন্দ লাগছে। মামুনি আমার কাছে এসে বলেন, বাহরুদ, আমার ছেলে তো তোকে নিয়ে খুব ইনসিকিউরিটি ফিল করে। প্রেম চলছে নাকি? দুষ্ট হাসি দিয়ে মামুনি মুখে এমন কথা শুনে আমি আরও অবাক হলাম। ছেলে বউয়ের সাথে কোনো শাশুড়িকে এভাবে কথা বলতে আমি আগে কখনই দেখিনি। আমাকে মাথা নিচু করে থাকতে দেখে উনি আবার বলে উঠলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। নে, শাড়িটা পরে ঝটপট তৈরি হয়ে নিচে চলে আয়। শাড়িটা বেশ সুন্দর, এমনিতে লাল শাড়ি আমার ফেভারিট রং। আর মা বলে আমার গায়ে নাকি লাল রংটা বেশ মানায়। সুন্দর করে শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে অবাক হলাম, কি অসম্ভব সুন্দর লাগছে আমায়। হ্যাঁ, ইচ্ছে করছে নিজের প্রেমে পড়ে যায়। নিচ থেকে মামুনির কণ্ঠ ভেসে আসায় ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে যেন বোকা বনে গেলাম। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, ইভেন শুভ্র। নীরবতা ভেঙে মামুনি বলে উঠল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। আজ আমার ছেলে বউ থেকে কারোর নজর সরবে না। মামু একই কথা বললেন। আমি লজ্জা মাখা হাসি দিয়ে মামুনির সাথে দরজার দিকে পা বাড়াতে কেউ একজন হাত টেনে ধরল। পিছনে তাকিয়ে দেখি শুভ্র চোখ দুটোতে রাগে আগুন জ্বালিয়ে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। ঠিক তখনই উনি বলে উঠলেন, শাড়িটা চেঞ্জ করে তারপর যা। কেন? অবাক হয়ে। এই শাড়িতে তোকে অনেক ভালো লাগছে না? আর এত সেজেগুজে কেন? পেতনি লাগছে। এইগুলো ক্লিন করে তারপর যাবে। শুভ্র, ওকে যথেষ্ট সুন্দর লাগছে, তোকে আর মাতুব্বরি করতে হবে না, ছাড় ওকে। কিন্তু মা, করুণ চোখে। আমি ছাড়তে বলছি। মামুনির কথা উনি আমাকে ছেড়ে দিলেন, কিন্তু চোখ দেখে মনে হচ্ছিল পারলে এমনি খেয়ে ফেলবে আমায়। গাড়িতে বসে আছি, আমার পাশেই মামুনি। ভাবছি এখান থেকে বাসা যাওয়ার জন্য মামুনিকে কিভাবে রাজি করানো যেতে পারে। গাড়িটা আমাদের বাসার সামনে রাস্তা দিয়ে যাবে। ভাবছি কি করা যায়। গাড়িটা আমাদের বাসার কাছাকাছি আসতে ন্যাকা কান্না শুরু করে দিলাম। কি ব্যাপার, কাঁদছিস কেন? অবাক হয়ে। এমনি, মুখ গোমরা করে। মোটেও এমনি না। এমনি কেউ কাঁদে নাকি? বল, কি হয়েছে? আম্মুর যেন মন খারাপ লাগছে। হঠাৎ করে মন খারাপ কেন লাগছে? এই রাস্তায় এসে মনটা খারাপ হয়ে গেল। সামনে আমাদের বাসা, অথচ আমাকে বাসাটা পাস করে চলে যেতে হচ্ছে, আরও জোরে কান্না করতে করতে। ইস, কাঁদিস না মা, একটা কাজ কর, সামনে নেমে ওদের সাথে দেখা করে নে, তাহলেই তো হয়। না থাক। কেন? ওদের সাথে দেখা হলে তো থাকতে ইচ্ছে করবে। কবে থেকে দেখি না। আব্বু ছাড়া তো কখনো থাকিনি, কিন্তু বিয়ের পর তাদের দেখার জন্য বাহানা লাগে মুখ ভার করে। এভাবে বলছিস কেন? আমরা কি ওই টাইপের শ্বশুর শাশুড়ি নাকি? আমার মেয়েটা কাঁদবে আর আমরা চেয়ে চেয়ে দেখব? ভাইয়ার বাসা থেকে এসে তোকে তোর বাবা মার কাছে পাঠিয়ে দেব, কেমন? মামুনি, তার চেয়ে আমি আজ থেকে যাই, প্লিজ প্লিজ। এমনিতেও তো ওখানে আর মন বসবেই না, সবসময় মন খারাপ লাগবে করুণ চোখে। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা যা, মুচকে হেসে। আর একটা কথা মামুনি। কি? ভুরু কুচকে ওনাকে
এখনই বলো না যে আমি আমাদের বাসায় আছি। উনিটাকে ভুরু কুচকে, উফ তোমার ছেলে। হা হা, ও আচ্ছা, কিন্তু বলবো না কেন? তুমি তো জানো না তোমার ছেলেটা আস্ত একটা খাটাস। যদি জানে আমি বাড়ি চলে গেছি তো এক মুহূর্তে তুলে নিয়ে যাবে। মনে মনে কি হলো, চুপ করে গেলি কেন? না মানে তোমাকে অসুস্থ অবস্থায় একা ফেলে চলে যাচ্ছি তাই বকবে অনেক, মাথা নিচু করে। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার একটু হেসে দেখাতো, গালে হাত রেখে। অবশেষে প্ল্যান সাকসেসফুল হলো। ইচ্ছে করছে মামুনিকে জড়িয়ে ধরে চুমা খাই, বাট নিজের সংযত করলাম। অতি আবেগ ভালো নয়, হিতের বিপরীত হতে পারে। 5 মিনিট হলো বাসায় সামনে দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত 20 বার কলিং বেল চেপেছি, বাট নো রেসপন্স। কত সুন্দর একটা মুড নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মা দরজা খুলবে আর আমি তাকে চমকে দিয়ে একটা টাইট করে হাঁক দিব, কিন্তু ওই যে ভাগ্য, কখনোই প্ল্যান মাফিক কিছু হয় না। দ্যাট ভালো লাগে না। শেষমেশ দরজাটা খুললো আমার সদ্য পিতা মহোদয়। কিউটু চিৎকার করে। বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাবা একদম নিস্তেজ। ধীরে ধীরে হাতের বাঁধন হালকা করে বাবার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। এই কি বাবা কাঁদছে? আপু কাঁদছো কেন? পেট ব্যথা করছে। আমার কথায় বাবা হালকা হেসে দিলেন। ছোটবেলা থেকে দেখে আসছি আমরা কেউ কাঁদলে বাবা ভুরু কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠতেন, কি ব্যাপার, পেট ব্যথা করছে? বাবার ধারণা বাচ্চাদের কান্নার প্রধান এবং একমাত্র কারণ পেট ব্যথা। বাবা হঠাৎ হাসি থামে আমাকে বুকে জড়িয়ে নিলেন। সরি কিউটি, কান্না ভেজা স্বর। কেন? ঠোঁট উল্টে। এত তাড়াতাড়ি আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, তোর স্বপ্নগুলো বলি দিতে বাধ্য করার জন্য, আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। তুমি চুপ করবা? আমার মেয়েটাকে বাচ্চা বাচ্চা বলতে বলতে খেয়ালই করনি তোমার কিউটিকে যে লাল শাড়িতে একদম বোবো লাগছে। মার কথা বাবা আর আমি সামনের দিকে তাকালাম। মার চোখটা টলমল করছে। ইস, এই দুটো মানুষ আমার এতটা ভালো কিভাবে বাসে। মা ছুটে এসে সেই না আমায় জড়িয়ে ধরো, তখনই মার পিছন থেকে কেউ বলে উঠল, কি ব্যাপার, এখানে বুড়ি বুড়ি গন্ধ পাচ্ছি। ভুরু কুচকে ভাইয়া মেলান হাসি দিয়ে, মাশাল্লাহ, আমার বোনটাকে লাল শাড়িতে একদম পেতনির মতো লাগে, দাঁত কেলিয়ে। মা দেখছো আমি নাকি পেতনি? ঠোঁট উল্টে। ভালোবাসার মানুষগুলো আশেপাশে থাকলে সময়গুলো স্ট্যাচু বলে দাঁড় করিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু তা তার হবার নয়। তাই দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এ পর্যন্ত মামনির সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। মামনি আজই বাড়ি ফিরবে। শুভ্রা আমাকে তার সাথে না দেখতে পেয়ে কেমন রিয়াকশন দিতে পারে, তাই ভাবছি ওনার কি আদৌ যায় আসে আমার থাকা না থাকাতে? হয়তো কাজ আর ফাইলের ভিড়ে আমি ওনার মাথা থেকে বেরিয়ে গিয়েছি। এইসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। কতদিন স্বপ্ন দেখা হয় না, আজ একটা মিষ্টি স্বপ্ন দেখলে মন্দ হয় না, কিন্তু তার হলো কই। চোখটা খুলে ঘুম ঘুম চোখে কাউকে ছোপায় পা ঝুলিয়ে বসে থাকতে দেখলাম। থাকুক বসে, চাইলেই পা উঠিয়ে বসে থাকুক, কার কি যায় আসে। কিন্তু আমার রুমে কেউ এভাবে কেন বসে থাকবে? তার উদ্দেশ্য কি হতে পারে? এত সব চিন্তাকে জলাঞ্জলি দিয়ে রহস্য উদ্ঘাটনের জন্য চোখ দুটো পুরোপুরি খুলে লোকটার মুখের দিকে তাকালাম আর তাকিয়ে খেলাম বাস। এটা কি? এ তো শুভ্র। আপনি এখানে কি করছেন? ঘুম ভেঙেছে? এবার চলো। কোথায়? যেখান থেকে এসেছো। দেখুন আমি যাব না। কিন্তু কেন? ভুরু কুচকে। সত্যিই তো, কেন যাব না? কারণটা তো এই মুহূর্তে মাথায় আসছে না। 5 মিনিট টাইম নিলাম। গেট রেডি ফার্স্ট, কথাটা বলে উনি বেরিয়ে গেল আর আমি বিছানায় পা ছড়িয়ে মুখ ঘোমরা করে বসে আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 6টা বেজে 4 মিনিট। কোনো ভদ্রলোকে আমি আদৌ সকাল 6টা মুখ উঠে শ্বশুরবাড়ি আসতে দেখিনি। উনি পৃথিবী সেই প্রথম স্বনামধন্য ব্যক্তি। খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছি। আমার এক পাশে শুভ্র, অন্য পাশে ভাইয়া বসে গোপাগোপ খেয়ে চলছে। ইচ্ছে করছে জগের পানুটুকু এই দুটোর মাথায় ঢেলে দিই। কি ব্যাপার রিদু, খাচ্ছিস না কেন? আমি খাচ্ছি না তো তোমার কি হয়েছে? খাও না, বেশি বেশি খাও, খেয়ে খেয়ে বেলুন হয়ে উড়ে যাও।
রাগী চোখে। আরে এভাবে কি হয়েছে রোদমা, এত হাইপার হচ্ছিস কেন? আমি যাব না মুখ গোমরা করে। কিন্তু কেন? ভুরু কুচকে। আমি অ্যাডমিশনের পর্যন্ত এখানে থাকবো ব্যাস। রোদ, শুভ্র এসেছে তোকে নিতে, সো ইউ হ্যাভ টু গো। হ্যাঁ, এখন তো এটা আমার বাড়ি না, তাই না? বোঝা হয়ে গেছি গো কান্না করতে করতে। বাবা থাকুক না কিছুদিন, শুভ্র অ্যাডমিশন তো আর মাত্র 1.5-2 মাস বাকি। রেখে যাও না প্লিজ। ও তো আমাদের থেকে দূরে থাকার অভ্যাস নেই করুণ চোখে। অভ্যাস না থাকলে অভ্যাসটা গড়ে তুলতে হবে। আর তাছাড়া ওর কোচিংটা আমাদের বাসায় থেকে কাছে হবে, আর আমি নিজে ওকে ড্রপ করব, সো টেনশন ফ্রি থাকতে পারবো এখানে থেকে। ও একা একা আমি পারবো ম্যানেজ করতে। তাছাড়া ভাইয়া তো আছেই, ও দিয়ে আসবে। এইটা ভার বল, দিয়ে আসবি না? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আই উইল ম্যানেজ। সরি ভাইয়া, বাট ওকে রেখে যেতে পারছি না, প্লিজ ট্রাই টু আন্ডার। ওনার এই কথাটুকু শুনেই আমি দৌড়ে গিয়ে রুমের দরজা দিয়ে বসে পড়লাম। আমি কিছুতেই যাব না, কেন জানি মনটা সায় দিচ্ছে না। বাবা মা ভাইয়া শুভ্র সবাই দরজা ধাক্কে দরজা খুলতে না পারায় বাবা আর ভাইয়ার রিকোয়েস্ট আর মার ইমোশনাল ব্ল্যাকমেলের বশবর্তী হয়ে উনি একাই বাড়ি ফিরতে বাধ্য হলেন। উনি চলে গেছেন। কথাটা শুনে আমার মনটা ভার হয়ে এলো। মন যে কখন কি চায় সে হয়তো নিজেও জানে না। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। উনি একটা বারও ফোন পর্যন্ত দেয়নি, দেওয়ার কথা না। আমার ফোন নাম্বার তো ওনার কাছে নেই। আগে ফোনটা তো উনি ভেঙে টুকরো টুকরো করেছেন, এখন আসার পর ভাই ফোন কিনে দিয়েছে। যদি এই নাম্বারটা মামুনির কাছে আছে, উনি চাইলে তো মামুনির কাছ থেকে ফোন নাম্বারটা নিতে পারতেন। আজকে মনটা অনেক বেশি খারাপ লাগছে। ওনাকে একটিবার দেখতে পারলে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বুজে নিলাম। হয়তো ঘুমেরা ধরা দিবে না, তবু ব্যর্থ চেষ্টাটা করতে দোষ কি? আলসামি চরম পর্যায়ে বলতে একটা কথা আছে। এই মুহূর্তে আমি সেই চরম অবস্থা করছি। কম্বল আর বইয়ের স্তূপ সরিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হওয়ার মতো তুচ্ছ জিনিসটা আমার কাছে রীতিমতো মহামারী বলে বোধ হচ্ছে। তার উপরে দিনটি যদি শুক্রবার হয় তাহলে তো কথাই নেই, কিন্তু তবু আমার উঠতে হলো এবং চরম অনিচ্ছা সত্ত্বেও বাসার দরজা পেরিয়ে রাস্তায় পা ফেলতে হলো। গন্তব্য আফরান স্যারের বাসায়। ভদ্রলোক খুব কড়া হুমকি জারি করেছে, আমাকে তার বাসা থেকে শিট কালেক্ট করতে হবে। আর আমি তো বরাবরই ভদ্র মেয়ে, তাই চুপচাপ মাথা হেলিয়ে নাচতে নাচতে ওনার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। 5 মিনিট যাবত আমি স্যারের বাসার সামনে দাঁড়িয়ে আছি। এ পর্যন্ত 2 বার কলিং বেল চেপেছি, 3য় বার চাপবো কিনা ভাবছি। কলিং বেল 2 বারের বেশি চাপা উচিত নয়, এটা নাকি ম্যানার্সের মধ্যে পড়ে না। এই মুহূর্তে আমি নিজেকে কোনো মতে ম্যানার্সলেস প্রুভ করতে রাজি নই। আমাকে আর বেশিক্ষণ ভাবতে হলো না। তার আগে একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে দিল। মহিলাটির মুখে একটা চাকর চাকর ভাব আছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি এ বাড়ির কাজের লোক, তাও যে সেই কাজের লোক নয় যার সারাদিন মালিকের তোষামোদে ব্যস্ত থাকে, তেমন কাজের লোক। জি স্যার বাসায় আছে? জি স্যার আছে, আপনি ভিতরে আহেন। আরে ব্যাস, কি মারাত্মক শুদ্ধ ভাষা। মনে মনে, না আমি ঠিক আছি, স্যারকে একটু ডেকে দিবেন, স্যার আসতে বলেছিল, হালকা হেসে। আচ্ছা। মহিলাটি মাথা হেলিয়ে স্যারকে ডাকতে চলে গেলেন। যাওয়ার আগে পুরো দরজাটা আম্মুর ভাষায় হাঁ করে খুলে রেখে গেলেন। আমি চোর হলে এটাই হতো আমার জন্য সুবর্ণ সুযোগ। আমাকে এই সুবর্ণ সুযোগের অধিকারী করে মহিলাটি ভিতরে ঢুকে চেঁচিয়ে উঠলেন, আব্বা তোমার স্টুডেন্ট এসেছে। স্টুডেন্ট? বা দারুণ উচ্চারণ। ইংরেজি ভুল উচ্চারণ করাটা রীতিমতো একটা আর্ট, সবাই কিন্তু পারে না। কলেজে ইংরেজি প্রফেসর কখনো স্টুডেন্ট উচ্চারণ করতে পারে না। মূলত এই উচ্চারণ করাটা ওদের অ্যাবিলিটির মধ্যে পড়ে না। ওপাশ থেকে স্যার কি জবাব দিল তা আমার কান পর্যন্ত পৌঁছালো না। তার উত্তরটা হয়তো এমন হবে, ওয়েট করতে বলো। হ্যাঁ আমি ওয়েট করছি, বেশ উৎসাহ নিয়ে ওয়েট করছি। একজন প্রফেসর তার ছাত্রীকে ওয়েটিং লিস্টে না রেখে দেখা করবে, তা তো হতে পারে না। তাতে প্রফেসর ফিলিংস আসবে না। প্রায় 10 মিনিট পর স্যার বাইরে বেরিয়ে এলেন। ভদ্রলোকের বড্ড
ইন্টারেস্ট বলে মনে হচ্ছে। তার অস্থির কারণটা হলো তার লুঙ্গি। একজন সম্মানীয় প্রফেসর তার স্টুডেন্টের সামনে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা সত্যি অস্বস্তি। আর স্টুডেন্টরা যদি মেয়ে হয় তো কথাই নেই। ওনার এমনভাবে লুঙ্গি চেপে ধরে দাঁড়িয়ে আছেন যেন এখনই খুলে গিয়ে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রোদেলা, এই নাও 2টো শিট, আর বাকি সাজেশনটা কোচিং থেকে নিয়ে নিও। ওখানে গিয়ে আমাকে ফোন দিও, আমি বলে দিলেই হবে। হালকা হেসে ওকে স্যার। স্যারকে সালাম জানিয়ে বেরিয়ে এলাম। বেশ বিরক্ত লাগছে, ইচ্ছে করছে নিজের চুল ধরে টানি। ভাইয়া এত বলা সত্ত্বেও ফোনটা যে কেন সাথে নিলাম না। যে সাজেশনের জন্য এত কিছু, সেটা না নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। সব নষ্ট। গাড়ি ভাড়া 1.5 ঘন্টার সময়, 2টো ওয়েস্ট। চরম বিরক্তি নিয়ে সিএনজিতে বসে আছি। রাস্তায় একটা সাইনবোর্ড দেখে বিরক্তটা আরও কয়েক ধাপ উপরে উঠে গেল। বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের বড় বড় করে বাংলায় লেখা বাথরুম। কী সব আজগুবি ওয়ার্ড! বাথরুম আবার কি? একে হয়তো বলে আধুনিক বাংলার শুদ্ধ প্রয়োগ। মূর্খরা হঠাৎ জ্ঞানী হয়ে গেলে যা হয় আর কি, সব কটাকে ধরে চড়ানো উচিত। লিখতে না জানলে লিখতে যায় কেন এরা? যত সব। বাথরুম টপিক্স হয়তো আরও কিছুক্ষণ চলবে, কিন্তু হঠাৎ ব্রেক কষা। বাথরুম টপিক্সও ব্রেক কষলো। কি মামা, সমস্যা কি? মার্ডার করতে চান? এখনই তো মুখ থবড়ে রাস্তায় গিয়ে পড়তাম রাগি চোখে। আমি কি কমু আফা? সামনে এমন কিরা গাড়ি দাঁড় করাইলে তো আমার আর কিছু করার নাই। কি কোন শালা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করায়? হ্যাঁ, গাড়ি থাকলে কি কলিজা উঠে দিতে হবে নাকি? কথাগুলো বলতে বলতে সিএনজি থেকে নেমে এলাম। ব্যাপক মোড়ে আছি। গাড়িওয়ালার কলার ধরে বড়দের মতো একটু ছেড়ে দিব, কিন্তু তার হলো কই। উল্টো নিজেই চুপসে গেলাম। শুভ্রর গাড়ি দরজা ধরে দাঁড়িয়ে আছে। এই ব্যাটা অ্যাকচুয়াল প্রবলেমটা কী যে তাই বুঝতে পারছি না। সেদিন রিক্সার সামনে তো, আজ সিএনজি। মাথা থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে ওনার দিকে তাকালাম। ওনাকে খুব উস্কো খুস্কো লাগছে। মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। এখন আমার মনে হচ্ছে মামুনি হয়তো ঠিকই বলছিল। এই তো সেই দিন মামুনি ফোনে বলছিল, রোদ কেমন আছো মামুনি? ভালো। চলে আয় না মা, অ্যাডমিশনের পর চলে আসবো। আজই চলে আয়। আই থিঙ্ক শুভ তোকে অনেক মিস করছে রে। আমার ছেলেটা চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আগের মতো কেমন যেন শুধু ঘরের মধ্যেই থাকে। তেমন কিছু না, হয়তো কাজের চাপে, তাই অমল লাগছে। কারো ছোঁয়া ঘোর কাটলো। শুভ্র হাত দুটো আমার দুগালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনার দিকে তাকাতে এক ঝাটকায় কোলে তুলে নিল আমায়। আমি কিছু বললাম না, শুধু ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখ দুটো টলমল করছে, চুলগুলো এলোমেলো, দাড়ি পেয়ে গেছে অনেক, তবুও কি সুন্দর না লাগছে। আমাকে গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে দিলেন। আমাকে গাড়িতে কেন বসালেন? আমি সিএনজি করে যাব বলে গাড়ি দরজা খুলতে গিয়ে বুঝলাম দরজা লক। কি সমস্যা? দরজা লক করেছেন কেন? খুলুন বলছি। ওনার কোনো ভাবান্তর হলো না। উনি চুপচাপ গাড়ি চালাতে লাগলেন। আমি ওনাকে ক্রমাগত গাড়ি থামাতে বলছি। তার উত্তরে উনি শুধু একটা কথা বলছেন, উইদাউট রিজন, যে আমার থেকে এতদিন দূরে থাকলেও তার জন্য ইউ ডিজার্ভ এ পানিশমেন্ট। আর তোমার পানিশমেন্ট হলো আগামী 1 বছর বাপের বাড়ির নাম মুখে নিবে না। হোয়াট? বললেই হলো? বললেই হলো। তোমারও বোঝা উচিত দূরে থাকাটা কত কষ্টের। কষ্ট? আমি না থাকাতে আপনার কষ্ট হয়েছে? আর ইউ কিডিং উইথ মি? আমি না থাকায় আপনি কষ্ট পেয়েছেন? লাইক সিরিয়াসলি? আমাকে তো 2 চোখে দেখতে পারেন না, আবার দূরে যেতে দিতে চান না। আপনি অ্যাকচুয়ালি চানটা কি? তোকে চাই। আই ওয়ান্ট ইউ। হ্যাপি? নাও শ্যাট আপ। এরপর আর একটা কথা বলেননি উনি। গাড়ি থেকে নেমে সোজা কোলে তুলে নিয়েছে আমায়। আমার হাজার বাধা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পায়নি। আমাকে কোলে নিয়ে বাড়িতে ঢুকতেই সবাই এমনভাবে তাকালো যেন ভূত দেখেছেন। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল আমার। উনি কোনো কথা না বলে আমার নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই মামু বলে উঠলেন, ওকে ওভাবে কোথা থেকে আনছিস? পায়ে ব্যথা পেয়েছে নাকি? শরীর অসুস্থ, অস্থির হয়ে
কিডন্যাপ। তোমার ছেলে আমাকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কি অবাক হয়ে, এত অবাক হওয়ার কি আছে? আমার বউ আমার সাথে থাকবে। সে যদি খোলা পেয়ে লাফালাফি করে তো উঠিয়ে আনতে হয় গম্ভীর মুখে। যেমন বাপ তার তেমন ছেলে। মুখ টিপে হাসে। বাহ, এত প্রেম। আপুর কণ্ঠ কানে আসতে পিছনে ফিরে তাকালাম। আপি, বুড়ি এখন এলি? জড়িয়ে ধরে। মাত্র আমার দেবর সাথে প্রেম তো ভালোই চলছে। চোখ টিপে। বাহ, দু বোনে জড়াজড়ি করছে আর আমার ভাই ডাহাফের মতো দাঁড়াই আছে। আরে আমাকে জড়াইয়ে ধরবি না অদ্র ভাইয়া। কথা শুনে সবাই হেসে উঠল। শুভ্র হেসে ওনাকে জড়িয়ে ধরল। এতক্ষণ আমার কিউট দিদা মুখ খুললেন। সবাই জড়াজড়ি করছিল, আমাকে কে ধরবে? আমার দু ফ্রেন্ড তো বউ পেয়ে আমাকে ভুলেই গেছে। মন খারাপ করে আমি দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরলাম একে একে সবাইকে। কিন্তু আপু ধরতে দিলে দিদা আপুকে তাড়াতাড়ি থামিয়ে দিল। না না, বড় নাথবো, তুমি নিচু হয়েও না। আমি উঠে দাঁড়াচ্ছি। দিদা উঠে দাঁড়িয়ে আপুকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। আরে আপুকে এক্সট্রা আদর কেন? অবাক হয়ে। কারণ তোর আপু এক্সট্রা জিনিস দিচ্ছে। মানে কনফিউজড হয়ে। রুহি প্রেগনেন্ট রোদ। হোয়াট? এত তাড়াতাড়ি? বলি জিহ্বায় কামড় দিলাম। বুঝতে পারছি রং জায়গায় রং কথা বলে ফেলেছি। কথা কাটাবার জন্য বলে উঠলাম, না মানে আমি বলেছিলাম কি, আমি যে এত তাড়াতাড়ি খালামণি হব ভাবতে পারিনি। কে বলল তুমি খালামণি হচ্ছ? তো আপুর বেবি হলো আমি খালামণি হব? জি না, তুমি কাকিমণি হবা। অবভিয়াসলি নট। অবভিয়াসলি ইয়েস। আপনি বললেই হবে নাকি? মগের মূল্য পাইছেন? আমি কাকিমণি হব না, বরং আপনি ওর খালি হবেন। তার মানে আঙ্কেল? জি না, আমি। আরে স্টপ গাইজ, ঝগড়া থামা। ছোট দাদুভাই, এবার তো তোমার পালা। বউকে শুধু কোলে নিয়ে ঘুরলেই হবে নাকি? বউয়ের কোলে তো কেউ চায়। দুষ্ট হাসি দিয়ে। কেন বউমণি? বেবি আছে, ওর কোলে নিয়ে ঘুরে বেড়াবে। ওনার এমন কথা আমার ব্যাপক হাসি পাচ্ছে, কিন্তু দিদার মুখটা রীতিমতো চুপসে গেল। সবাই চুপচাপ। কারো ওনার আর আমার সম্পর্কে যে স্বাভাবিক না তা সবাই একটু হলেও জানে। তা তো ঘুরবেই। কিন্তু দাদু ভাই সন্তান হলে সম্পর্কের মধ্যে একটা শক্ত বাঁধন, এগিয়ে যাওয়ার নতুন সিঁড়ি। একটা সন্তানই পারে সম্পর্কে বাঁধনগুলো বেঁধে রাখতে। দিদার কথাটা শেষ না হতে উনি আমাকে টেনে রুমে নিলেন। এভাবে রুমে নিয়ে আসার কোনো মানে হয় না। সবাই যে অবাক হয়েছে বুঝতে পারছি। আমি নিজেও চরম অবাক। উনি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লক করে নিজের সোফায় বসে পড়লেন। ওনার চোখ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। মনে হচ্ছে প্রচুর টায়ার্ড। আধ ঘন্টা যাবৎ দুজনে চুপচাপ বসে আছি। আমি কিছু বলার সাহস পাচ্ছি না। ওনার মাথায় কি চলছে একে জানে। আর উনি মাথা নিচু করে বসে আছেন। অবশেষে উনি অসম্ভব শীতল গলায় বলে উঠলেন, রোদ। আর চোখে তাকিয়ে, তুমি কখনো বেবি নিবে না? ওনার কথা যেন আমি অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম। কি বলছে সব? প্রথমত আমাদের মাঝে তেমন কোনো রিলেশন নেই যে বেবির কথা আসবে। দুজনের মধ্যে দূর সম্পর্কে আত্মীয় আত্মীয় ভাব। সো বেবি নেওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত নিবই বা কেন? কেন কেন নিবা না? ভুরু কুচকে আমি বলেছি সো নিতে হবে না, ব্যাস। সব কিছু ব্যাস বলে দিলেই হবে না। আই ওয়ান্ট এক্সপ্লেনেশন। তুমি জানো বেবি নিলে লাইফ রিস্ক থাকে। যদি তোমার কিছু হয়ে যায় কি দরকার লাইফ রিস্ক নেওয়ার? কখনই না। তুমি নিবা না? সো সিলি মিস্টার শুভ্র। মা হতে গেলে রিস্ক তো মেয়েদের নিতেই হয়। তাই বলে সবাই বেবি নেওয়া বাদ দেবে নাকি? ভুরু কুচকে আমি সবার কথা বলিনি, শুধু তোমার কথা বলছি। আর যা বলছি তাই হবে। পাগলের মতো কথা বাদ দিন। আমাদের মধ্যে এসব নিয়ে কথা বলার শোভা পায় না। তাছাড়া এমন কোনো দিন আসলে আমি অবশ্যই বেবি নিব। আই ওয়ান্ট এ বেবি বাট আই ডোন্ট ওয়ান্ট। তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট নিজে কখনো না। এনাফ ইজ এনাফ শুভ্র। এসব পাগলামো বাদ দিন প্লিজ। আর এই টপিকটা অফ করেন। সব কিছু আপনার ইচ্ছে হবে না, আমারও চাওয়া থাকতে পারে। আর সব মেয়ে মা হতে চায়। আমরা ছেলেরা বাবা। বাবা আপনি কি না? আমি চাই না। আপনি চান না কি? হ্যাঁ রেগে আজ বলে দিন অ্যাকচুয়ালি আপনার চাওয়াটা কোথায়? চিৎকার করে উনি হঠাৎই উঠে দাঁড়িয়ে আমার গাল চেপে ধরলেন। মনে হচ্ছে গালে হাড়ে এমনি মট করে ভেঙে যাবে। আই জাস্ট ওয়ান্ট ইউ, নাথিং
ইলস। শুধু তোকে চাই আমার, আন্ডারস্ট্যান্ড? আর কিচ্ছু না বেবি, তো কখনোই না। দাঁতে দাঁত চেপে কথাটা বলেই আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে, ওনার মাথায় কি চলছে কিছু বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় উনি আমাকে মারাত্মক রকমের ভালোবাসেন, যাকে ডেঞ্জারাস লাভ, কিন্তু আবার মুহূর্তে মনে হয় আমার থাকা না থাকা ওনার যায় আসে না। আসলে কি চান উনি, আমি এখনো বুঝতে পারলাম না। কনফিউজিং ক্যারেক্টার মিস্টার শুভ্র আবরার।